এদিকে আজকের সবচেয়ে বড় খবর, চেচেনরা আসছে ইরানের হয়ে যুদ্ধ করতে। ইরানের পক্ষে লড়বে রুশ চেচেন যোদ্ধারা। ভয়ে আতঙ্কে দিশেহারা ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। রোজ কিয়ামতের ময়দানে নাকি সবার মুখে একটাই রব থাকবে, ইয়ানপসি ইয়ানপসি। আমেরিকা ইসরায়েলের দিকে তাকালে সেটার একটা বাস্তব ভার্সন বোধহয় দেখা যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্রের কাঠের পুতুল বলা হয় যে ইউরোপকে, সেই ইউরোপের প্রধান রাষ্ট্রগুলো ট্রাম্পের মুখের উপর বলে দিচ্ছেন আমাদের সৈন্যরা ইরান যুদ্ধে যাবে না, কারণ এই যুদ্ধটা আমাদের নয়। স্পেন তো রীতিমতো আকাশসীমা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোর জন্য। এবার যুক্তরাজ্যের এহেন ঘোষণায় মরার উপর যেন খাড়ার ঘা টের পেল যুদ্ধবাজরা। এদিকে ইরান যা করলে বিশ্বের চাকা থমকাবে। ফাইনাল ট্রাম্প কার্ড যে কোনো সময় দেখাবে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার অবস্থা এমনই যে ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা এখন একা হয়ে পড়ছে। ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, যে কোনো যুদ্ধে আমেরিকা যখন জড়াইছে সাথে সাথে প্রথমেই সাড়া দিছে ব্রিটেন এবং তারপর অন্যান্য পশ্চিমা এবং ন্যাটো তো বলা যায় যে আমেরিকার আজ্ঞাবহ। সেই ন্যাটো কিন্তু এখন আর নাই। আজকে 1 মাস পার হয়েছে ন্যাটো নিশ্চুপ, বরং ব্রিটেন বলছে যে আমরা এই যুদ্ধে নেই। এদিকে ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সারা বিশ্বের নজর যখন ইরানে, তখন লেবাননে চলছে তীব্র সংঘাত। ইসরায়েলের আকাশপথ যখন ইরানের ড্রোন আর মিসাইলের আক্রমণে দিশেহারা, তখন সীমান্ত এলাকায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হাতে মার খাচ্ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েল হয়তো ভেবেছিল নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেভাবে গাজা অভিযানে বিনা মাঠে গোল দিয়েছে ইসরায়েলি সেনারা, লেবাননেও হয়তো তেমন কিছুই ঘটবে। তবে এখানে ভুল হিসেব করে মাঠে নেমেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তার জেরেই প্রতিদিনই লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সাথে যুদ্ধের ময়দানে খতম হচ্ছে ইসরায়েলি সেনারা। আলহামদুলিল্লাহ। এদিকে লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। চলছে তীব্র সংঘাত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পকে নিয়ে বা ট্রাম্পের সাথে পবিত্র কোরআনের সেই আয়াতটা আদৌ কি মিলছে কিনা? পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 11। তো বাংলা অর্থটা সেরকম, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে একটা জাতির উদ্দেশ্যে, একটা কওমের উদ্দেশ্যে, সম্ভবত ওটা কি বলে ইসরায়েল বা অন্য কোনো গোত্র বা জাতিকে বলা হয়েছে কিনা জানি না, তবে এখানে আসছে কি, তোমরা যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী, অর্থাৎ আমরাই শান্তি স্থাপনকারী। তো এই আয়াতের সাথে ট্রাম্পের কানেক্টিভিটিটা কোথায়? আসুন। এদিকে মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় আরো 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় প্রাণ যায় তাদের। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরই মধ্যে 3 জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, একজনের পরিচয় এখনো অজানা। এ সময় আহত হয়েছে আরো 2 সেনা, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মার্চের শুরুতে লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফ। এই সময় এখন পর্যন্ত 10 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইরানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধের নতুন পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে এর মধ্যে কয়েক হাজার নৌ ও মেরিন সেনা পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আরও কয়েক হাজার স্থল সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। মধ্যপ্রাচ্যে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইরান ও অঞ্চলটিতে অবস্থিত মার্কিন সেনাঘাটির পাশাপাশি আমেরিকান ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। আর যুদ্ধের 30তম দিনে ইরান ও লেবানন জুড়ে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। ইরানের সাথে মিলে পাল্টা জবাব দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুদ্ধের ময়দান থেকে এক চমকে যাওয়া খবরের তোলপাড় চারদিক। নতুন খেলোয়াড় আনছেন ইরানের বন্ধু ভ্লাদিমির পুতিন। তেহরানের শক্তি বাড়াতে শক্তিশালী চেচেন যোদ্ধাদের পাঠাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। এমন খবরে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। চেচেন নেতা রমজান কাদির গেল সপ্তাহে বলেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইরানকে সহযোগিতা করা উচিত। সিরিয়ার যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেয়া ইসলামিক আদর্শে দীক্ষিত সুন্নি চেচেনরা শিয়া প্রধান ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধকে ধর্মীয় ও কৌশলগত আকার দেবে বলে মনে করছেন অনেকেই। তাদের উপস্থিতি শুধু ইরানের সামরিক শক্তি বাড়াবে না, মার্কিন বাহিনীকে জটিল পরিস্থিতিতে ফেলবে এবং দৃঢ় করবে ইরানের আঞ্চলিক প্রভাব, যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক শক্তির সমীকরণ। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে এবার খবর এসেছে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে যোগ দিতে প্রস্তুত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চেচেন যোদ্ধারা। সিরিয়ার গৃহযুদ্ধে এই যোদ্ধাদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। বাশার আল আসাদকে রক্ষা করতে রাশিয়ার নির্দেশে এবং ইরানের সমর্থনে লড়েছে তারা। সেটিকে মুসলিম যোদ্ধাদের মাধ্যমে ইসলামী স্বার্থ রক্ষা হিসেবে বিবেচনা করে ইরান, যা আঞ্চলিক প্রভাব ও সামরিক প্রস্তুতিতে তাদের অবস্থান শক্তিশালী করে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে বড় ভূমিকা রাখছে রমজান কাদিরবের চেচেন যোদ্ধারা। তাদের আকমাদ স্পেশাল ফোর্সের মতো ইউনিটগুলো কাজ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সম্প্রতি ইসরায়েলের ইরান বিরোধী হামলার জবাবে রাশিয়ার বড় আকারের সামরিক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদির। এটি ইরানের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের অংশ। রাশিয়া প্রয়োজন অনুযায়ী চেচেনদের পাঠাবে, যেখানে তাদের সামরিক অভিজ্ঞতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে চেচেনদের সরাসরি সম্পর্ক না
থাকলেও বর্তমানে রমজান কাদিরভের নেতৃত্বে চেচেনরা ইসলামী সংহতির প্রতীক হিসেবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। কাদির নিজেকে একজন কট্টর মুসলিম হিসেবে উপস্থাপন করেন এবং এই সহযোগিতাকে একটি ইসলামী জোট হিসেবে চিত্রায়িত করতে চান। চেচেনদের যুদ্ধ অভিজ্ঞতা ইরানের জন্য বড় সুবিধা। তারা শহর, জঙ্গল বা সীমান্ত সংঘাতে দক্ষ, যা মার্কিন বাহিনীকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জে ফেলতে পারে। চেচেন যোদ্ধাদের ধর্মীয় ও সাংস্কৃতিক যোগসূত্র এবং তাদের রাশিয়ার মাধ্যমে পাঠানোর ক্ষমতা ইরানের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে। চেচেনরা ইরানের ভাড়াটে সৈন্য নয়, বরং তারা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরানের আঞ্চলিক স্বার্থে সমর্থন যোগাচ্ছে। মার্কিন ও পশ্চিমা শক্তিকে জটিল পরিস্থিতিতে ফেলেছে এবং যুদ্ধের মাঠে কৌশলগত সুবিধা নিশ্চিত করেছে। এদিকে ইরান যা করলে বিশ্বের চাকা থমকাবে। ফাইনাল ট্রাম্প কার্ড যে কোনো সময় দেখাবে ইরান সম্ভবত তার ফাইনাল ট্রাম্প কার্ড যে কোনো সময় খেলে দিবে। আর সেই কার্ডটি হলো বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া। মধ্যপ্রাচ্য থেকে এখনো যতটুকু জ্বালানি আসছে সেটি ইয়েমেন ঘেঁষা বাবেল মানদেব দিয়ে। এটি বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে বিশ্ব। এরই মধ্যে ইরানের নজর পড়েছে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বাবেল মানদেব প্রণালীর ওপর। তবে সরাসরি নয়, প্রণালীটিতে চলাচল বন্ধ রাখতে কৌশলী ইরান বের করেছে তাদের গোপন হাতিয়ার, ইয়েমেনের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হুতিদের। তাতেই যেন ঘুম হারাম হয়ে গেছে ইরানের বিরুদ্ধে লড়াই করা প্রতিপক্ষের। এরই মাঝে প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন হুতিরা। জানিয়েছেন, বন্ধু ইরানের উপর প্রতিপক্ষের হামলা মোক্ষম জবাব দিতে প্রয়োজনে সুয়েজ খালের সাথে সংযুক্ত বাবেল মানদেব প্রণালী পথ বন্ধ করে দ্বিতীয়বার ভাববে না তারা। বাবেল মানদেবের মতো গুরুত্বপূর্ণ জ্বালানিটি বন্ধ করতে ইতিমধ্যে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠীর সমর্থন আদায় করতে পেরেছে ইরান। চলমান যুদ্ধ যখন করানোর চেয়ে 2 মাসের দ্বারপ্রান্তে, তখন প্রয়োজন হলে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের বার্তা দিচ্ছে সশস্ত্র হুতিরা। তবে সামরিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের আশঙ্কা, হুতিদের সক্রিয় অংশগ্রহণের ফলে দখলদার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন চাপের মুখে পড়বে, তেমনি বিশ্ব বাণিজ্যে দেখা দিতে পারে মহা বিপর্যয়। হরমুজ প্রণালী বন্ধের সফল বেশ ভালোভাবেই টের পাচ্ছে ইরান। তাই তো প্রতিপক্ষের কপিনে শেষ পেরেক ঢুকে দিতে দেশটি বেছে নিয়েছে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ বাবেল মানদেব প্রণালীকে। আঞ্চলিক মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী সেফ ঘোষণা দিয়েছেন, ইরানের সুরক্ষায় যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হতে পারে বাবেল মানদেব প্রণালীটি। এদিকে ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের চারিদিকে যখন ধ্বংস আর আগ্রাসনের মহড়া চলছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড় নিল স্পেন। মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশ সীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাদ্রিদ। ইরান অভিমুখে ধেয়ে আসা মার্কিন যুদ্ধ বিমানগুলোকে স্পেনের আকাশ দিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার এই সাহসী সিদ্ধান্ত যেন দাবানলের মাঝে এক পশলা শীতল বৃষ্টির মতো আছড়ে পড়ছে। বিখ্যাত স্প্যানিশ সংবাদপত্র এল প্রাইস যখন এই খবরটি সামনে আনলো, তখন পুরো ইউরোপীয় ইউনিয়নে এক প্রকার শোরগোল পড়ে যায়। সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, স্পেন সরকার কেবল তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতেই মানা করেনি, বরং পুরো আকাশপথে বসিয়ে দিয়েছে নো এন্ট্রি সাইনবোর্ড। অর্থাৎ ইরানের উপর হামলা চালাতে মার্কিন যানের উপর স্পেনের দরজা এখন তালাবদ্ধ। স্পেনের এই এক প্রকার সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ন্যাটো। আন্তর্জাতিক সামরিক রুটগুলোতে স্পেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ স্থল। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ন্যাটোর সামরিক বিমানগুলোকে এখন হাজার হাজার মাইল পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সমরবিদরা বলছেন, স্পেনের এই অবাধ্যতা মার্কিন রণকৌশলে এক বিশাল বড় ধাক্কা। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস পেরপো একটি রেডিও সাক্ষাৎকারে যা বললেন তা যেন ছিল সপাটে চড়। তিনি সাফ জানিয়ে দিলেন, স্পেন কোনোভাবেই এমন কোনো যুদ্ধে অংশ নেবে না যা একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা হয়েছে। তার এই কথায় পরিষ্কার, বন্ধুত্বের চেয়েও মাদ্রিদের কাছে আইনের শাসন বড়। পশ্চিমা বিশ্বের প্রায় সব রাষ্ট্রই যখন ওয়াশিংটনের সুরে সুর মেলাচ্ছে, তখন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাঁড়িয়েছেন ঠিক উল্টো মেরুতেই। তিনি জোরালোভাবে দাবি করেছেন, ইরানকে লক্ষ্য করে চালানো এই আক্রমণ স্রেফ
গায়ের জোর খাটানো ছাড়া আর কিছুই নয়। সানচেজের এই অবস্থান থেকে তাকে ইউরোপের বুকে এক অকুতোভয় নেতায় পরিণত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল বারেসের কণ্ঠে ঝরল একই সুর। তিনি মনে করিয়ে দিলেন, বিশ্ব চলে নিয়ম দিয়ে গায়ের জোরে নয়। তিনি চান ইউরোপ যেন কেবল আমেরিকার ছায় না থেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। তার মতে আইন যখন ভেঙে পড়ে তখন বিশ্ব এক বিশৃঙ্খল নরকে পরিণত হয়। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্তের পর কি ওয়াশিংটনের সাথে মাদ্রিদের সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়বে? যদিও স্পেন বলছে তারা কেবল আদর্শের জায়গাতেই অনড়, কিন্তু হোয়াইট হাউস যে এই অপমান সহজেই হজম করবে না তা বলাই বাহুল্য। কূটনৈতিক পাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে আসন্ন এক স্নায়ুযুদ্ধের পদধ্বনি। আলহামদুলিল্লাহ, এদিকে লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত, চলছে তীব্র সংঘাত। দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে ইসরায়েলের সেনাবাহিনী আরও 4 জন সৈন্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে এই ঘটনা 31 মার্চের অপারেশনের সময় ঘটে এবং 2 জন আহতের খবরও এসেছে, যদিও বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে লেবাননের লিটানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনা অভিযান জোরদার হয়েছে, যার ফলে এই অঞ্চলে যুদ্ধ আরও তীব্র আকার নিচ্ছে এবং এখন পর্যন্ত এখানে অন্তত কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সংঘাতের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা শক্তির সদস্যদের ওপরও হামলার কারণে নিহত ও আহতের ঘটনাও ঘটেছে। শনিবার দক্ষিণ লেবাননে এক শান্তিরক্ষী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এর আগেও কয়েকজন আন্তর্জাতিক শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এই সংঘাতের কারণে লেবাননের বিভিন্ন স্থানে বেসামরিক ও সামরিক পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ মানবাধিকার সংগঠনগুলো 2 পক্ষকেই সংঘাত কমিয়ে আনার আহ্বান জানাচ্ছে। সর্বশেষ নিহত সৈন্যদের পরিচয় এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, যদিও পূর্বের ঘটনায় এক সেনাকে 22 বছর বয়সী মার্কিন নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছিল। এই সংঘাতকে কেন্দ্র করে পরিস্থিতি দিনে দিনে আরও জটিল ও প্রাবল্য পাচ্ছে এবং তা মধ্যপ্রাচ্যে আগের মতো স্থিতিশীল অবস্থা ফেরানোর পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিশেষ দক্ষতাসম্পন্ন সেনা মোতায়েন শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের 82তম এয়ারবর্ন ডিভিশনের এই সেনারা ইতোমধ্যেই উপসাগরীয় দেশগুলোতে পৌঁছেছে। রয়টার্স জানিয়েছে তারা পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে পাঠানো হয়েছে এবং ইতোমধ্যেই সেখানে নামা শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন অতিরিক্ত সেনা মোতায়েনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ভবিষ্যতে ইরানের উপর সম্ভাব্য সামরিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি। নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে পাঠানো প্যারাট্রুপাররা ইতোমধ্যেই নৌসেনা, মেরিন এবং স্পেশাল অপারেশন ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছে। গত সপ্তাহান্তে প্রায় 2500 মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তবে ইরানের ভূখণ্ডে সরাসরি সেনা পাঠানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। বিশেষ এয়ারবর্ন সেনাদের দিয়ে সম্ভাব্য খার্গ দ্বীপদখল বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণ হবে। এরপর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান শক্ত করার পাশাপাশি ইরানের উপর চাপ বৃদ্ধির উদ্দেশ্য বহন করছে। তবে সম্ভাব্য সংঘাত নিয়ন্ত্রণ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। এদিকে ইরানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমার নিক্ষেপ, আকাশ জুড়ে বারুদের ঝলক আর সাইরেনের তীব্র শব্দ মধ্যপ্রাচ্যের নিত্যদিনের চিত্র। মঙ্গলবার ভোরেও ইরানের ইস্পাহান শহরে একটি বড় অস্ত্রাগার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। বিস্ফোরণের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরান যুদ্ধে অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন করেছে তারা। তবে কখন শেষ হবে যুদ্ধ সে সম্পর্কে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। উত্তেজনায় আরও রসদ জুগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন সামরিক অভিযান বন্ধ করতে ইরানের নতুন এবং আরও যুক্তিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরান যদি দ্রুত আলোচনায় না আসে তবে তাদের প্রধান তেল রপ্তানিকারক কেন্দ্র
খাগদ্বীপ এবং বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বসেন এই তেহরানও ইরানের পার্লামেন্টারি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর টোল আরোপের অনুমোদন দিয়েছে। ময়দানে নাকি সবার মুখে একটাই রব থাকবে, ইয়ানোপসি ইয়ানোপসি। আমেরিকা ইসরায়েলের দিকে তাকালে সেটার একটা বাস্তব ভার্সন বোধহয় দেখা যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্রের কাঠের পুতুল বলা হয় যে ইউরোপকে, সেই ইউরোপের প্রধান রাষ্ট্রগুলো ট্রাম্পের মুখের উপর বলে দিচ্ছেন আমাদের সৈন্যরা ইরান যুদ্ধে যাবে না, কারণ এই যুদ্ধটা আমাদের নয়। স্পেন তো রীতিমতো আকাশসীমা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোর জন্য। এবার যুক্তরাজ্যের এহেন ঘোষণায় মরার উপর যেন খাড়ার ঘা টের পেল যুদ্ধবাজরা। যুদ্ধের মাঠে চরম নাকানি চুবানি খাচ্ছে মার্কিন পক্ষ। খোদ পশ্চিমা মিডিয়াতেই উঠে আসছে তাদের করুণ পরিণতির চিত্র। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের প্রায় সকল সেনা ঘাঁটি হারানো, হাজার কোটি টাকা দামের যুদ্ধ বিমান ধ্বংস, কিংবা ইন্টারসেপ্টর সংকটে পড়ে ইউরোপের সাহায্য চেয়ে বসে যুক্তরাষ্ট্র। কিন্তু কেহ নাই তাদের সঙ্গে, কারণ ইউরোপ জানে যুদ্ধের কি জ্বালা। এদিকে হরমুজ দিয়ে চড়া দামে তেল বেচে রীতিমতো ধনী বনে যাচ্ছে ইরান। তা আবার চেয়ে চেয়ে দেখতে হচ্ছে ট্রাম্প পক্ষকে। অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে ইরানকে এখনই জয়ী হিসেবে ঘোষণা করছেন কেউ কেউ। শেষ পর্যন্ত যদি সব ভবিষ্যৎবাণী সত্য হয় তাহলে বিশ্বের ইতিহাসেরই সেরা জয় পেতে যাচ্ছে ইরান, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক ঘোষণা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর করে দিয়েছে। স্টারমার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান যুদ্ধে সরাসরি কোনো সৈন্য পাঠাবে না যুক্তরাজ্য। দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত লন্ডনের এই অনড় অবস্থান ওয়াশিংটন তেল আবিবের অক্ষের জন্য এক বড় ধাক্কা। স্টারমার যখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না, তখন আসলে তিনি ইউরোপের বৃহত্তর জনমতেরই প্রতিফলন ঘটিয়েছেন। যদিও ব্রিটিশ নাগরিক এবং মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন এবং হরমুজ প্রণালী সচল রাখার অঙ্গীকার করেছেন, কিন্তু কোনোভাবেই এই সরাসরি যুদ্ধে পা না দেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। যুক্তরাজ্যের এই কৌশলগত অবস্থানের পাশাপাশি স্পেনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস সাফ জানিয়ে দিয়েছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো সামরিক বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই অভিযানের সমালোচনা করে আসছিলেন। এখন যখন স্প্যানিশ ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের পথ বন্ধ হয়ে গেল, তখন মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্যে পৌঁছতে অনেক লম্বা এবং ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে। এর ফলে জ্বালানি খরচ যেমন বাড়ছে, তেমনি আক্রমণের গতি ও কার্যকারিতাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মিত্রদের এমন পিঠ টান দেওয়া দেখে বিশ্বজুড়ে প্রশ্ন একই, এমন একা কবে হয়েছিল যুক্তরাষ্ট্র? যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের সক্ষমতার উপর সবচেয়ে বড় আঘাতটি এসেছে সৌদি আরবে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর গর্ব E3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হওয়ার ঘটনাটি যুদ্ধের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। সিএনএনের বিশদ বিশ্লেষণে উঠে এসেছে সেই করুণ দৃশ্য, যেখানে কয়েকশো কোটি ডলার মূল্যের বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে মরুভূমির বুকে। এই বিশেষ AWACS বা আকাশপথের আগাম সতর্কতা ব্যবস্থা ধ্বংস হওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যের বিশাল আকাশে এখন যুক্তরাষ্ট্রের চোখ অনেকটাই অন্ধ। শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতা কমে যাওয়ায় মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ। সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের মতে এটি কেবল একটি বিমান ধ্বংস হওয়া নয়, পাশাপাশি এটি সমগ্র মার্কিন প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থার এক বিশাল সংকটের শুরু। এদিকে ইরান এবং তার প্রক্সি বাহিনীর সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর অবস্থাও শোচনীয়। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় অচল হওয়ার পথে। গত 24 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতকে 38টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে হয়েছে। পরিসংখ্যান বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাত এবং বাহরাইন সম্মিলিতভাবে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে এই ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আর কতদিন তাদের ভান্ডারে থাকবে? ইরানের স্বল্প মূল্যের ড্রোন ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টরের পেছনে লাখ লাখ ডলার খরচ করতে হচ্ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে হামলায় ইতোমধ্যে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, যা জনমনে প্রচণ্ড অস্থিরতা তৈরি করেছে। আকাশ প্রতিরক্ষার এই সংকট কেবল সরঞ্জামের অভাব নয়, সাথে মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা কৌশলের এক বিরাট ব্যর্থতা হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে একের পর এক হুমকি দিচ্ছেন, তখন বিশ্লেষকরা একে দেখছেন তার চরম হতাশার বহিঃপ্রকাশ হিসেবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং চুক্তিতে রাজি না হয়, তবে তাদের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং গুরুত্বপূর্ণ খার্গদ্বীপ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার কেবল কথার কথা বলেই মনে করছেন অনেকে, কারণ খার্গদ্বীপের মতো সুরক্ষিত স্থানে সামরিক অভিযান চালানো হবে যুক্তরাষ্ট্রের জন্য এক আত্মঘাতী মিশন। সমর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এখানে স্থল অভিযান চালাতে গেলে হাজার হাজার মার্কিন সেনার লাশ দেশে ফিরবে। ইরানের 90% তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকে, আর তেহরান একে রক্ষার জন্য তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে রেখেছে। ট্রাম্পের সুন্দর থাকা শেষ করার হুমকি বাস্তবে রূপদান করা এখন ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ইসরায়েলের ভেতরকার পরিস্থিতিও খুব একটা সুবিধাজনক নয়। হাইফার বাজান তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তা ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। একের পর এক সামরিক স্থাপনায় ইরানের প্রক্সি বাহিনীর হামলা ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর ফলে ইসরায়েলি জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তারা দেখছে যে কেবল সামরিক শক্তি দিয়ে ইরানকে দমানো সম্ভব হচ্ছে না। ইরানের পক্ষ থেকে ইসমাইল বাগাই সাফ জানিয়ে দিয়েছেন তারা ওয়াশিংটনের দেওয়া 15 দফা প্রস্তাবকে অযৌক্তিক মনে করে এবং কোনো সরাসরি আলোচনায় তারা বসবে না। তেহরানের এই স্পষ্ট এবং অনমনীয় অবস্থান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবেও কোণঠাসা করে ফেলেছে। নিজের ঘরের আগুনে যখন ট্রাম্পের আসন টলমল, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এক হাত নিতে ছাড়েননি।
যুক্তরাষ্ট্রের রাজপথে এখন নো কিংস বা কোনো রাজা চাই না এই স্লোগানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। মার্কিন সমাজ এখন তাদের সরকারের ইসরায়েলপন্থী নীতি আর মধ্যপ্রাচ্যে অর্থ অপচয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ। পেজেশকিয়ান এই বিষয়টিকে সামনে এনে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন নিজের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে নজর দিতে। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনগণের এই ক্রমবর্ধমান ক্ষোভ তাকে আগামী দিনগুলোতে আরও দুর্বল করে তুলবে। ওদিকে ট্রাম্প রাগঢাক না রেখেই স্বীকার করেছেন যে তিনি ইরানের তেল দখল করতে চান। ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদকেও তিনি মার্কিন নিয়ন্ত্রণে নিতে মরিয়া। কিন্তু এই সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছে, যার নেতিবাচক প্রভাব খোদ আমেরিকার অর্থনীতিতেই পড়ছে। আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা এখন তুঙ্গে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে এক বড় মন্দার পূর্বাভাস দিচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় তেলের সরবরাহ কমেছে আর দাম বেড়েছে কল্পনাতীত। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, উল্টো তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প চাইলেই এখন এই যুদ্ধ থেকে একতরফাভাবে পিছিয়ে আসতে পারবেন না, কারণ এটি কেবল একটি বাণিজ্য যুদ্ধ নয়, উল্টো এটি একটি জটিল ভূরাজনৈতিক চোরাবালিতে পরিণত হয়েছে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট মনে করেন এই সংঘাত অন্তত আগামী জুন মাস পর্যন্ত চলতে পারে। এর মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ইরান কি ইতিহাসের সেরা জয়টি পেতে যাচ্ছে? প্রেক্ষাপট কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় মিত্রদের অসহযোগিতা, অভ্যন্তরীণ বিক্ষোভ, সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়া এবং তেলের বাজারের নিয়ন্ত্রণ হারানো, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক সংকটের মুখোমুখি। অন্যদিকে ইরান তার আদর্শিক শক্তি আর প্রক্সি বাহিনীর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রেখেছে। ট্রাম্পের হুমকি আর আস্ফালন এখন কেবল কাগজের বাঘের গর্জন বলেই মনে হচ্ছে। বিশ্বের ক্ষমতার ভারসাম্য সম্ভবত একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি ইরান এই চাপ সহ্য করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, তবে তা হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অভাবনীয় জয়। ইতিহাস হয়তো লিখবে 21 শতকের এই উত্তাল মরুভূমিতে এক বড় শক্তির পতনের শুরু হয়েছিল আর উত্থান ঘটেছিল এক নতুন শক্তির। যুদ্ধ বন্ধ হোক। আমেরিকার অবস্থা এমনই যে ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা এখন একা হয়ে পড়ছে। ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, যে কোনো যুদ্ধে আমেরিকা যখন জড়াইছে সাথে সাথে প্রথমেই সাড়া দিছে ব্রিটেন এবং তারপর অন্যান্য পশ্চিমা নীতি এবং ন্যাটো তো বলা যায় যে আমেরিকার আজ্ঞাবহ। সেই ন্যাটো কিন্তু এখন আর নাই। আজকে 1 মাস পার হয়েছে ন্যাটো নিশ্চুপ, বরং ব্রিটেন বলছে যে আমরা এই যুদ্ধে নেই। আমেরিকা কি চায় কারো কাছে স্পষ্ট না। যেমন দেখেন বলছে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, সেই সামরিক লক্ষ্য অর্জনটা কি কেউ জানে? কি করতে চায় তারা? কেউ পরিষ্কার না। তো যেই যুদ্ধের কোনো লক্ষ্য নেই, সেই যুদ্ধে অন্যরা জড়াবে কেন? ইরাকের ব্যাপারে যেমন ছিল যে ইরাক যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরি করছে, সুতরাং সেটা দখল করো, ইরাক সাদ্দামকে উৎখাত করো, পরিষ্কার। এখানে কি সেই একই অভিযোগ যদি আনার চেষ্টা করছে, কিন্তু ধোপে রেখে নিয়ে। বিশেষ করে যে আলোচনা থেকে বের হয়ে এসে আমেরিকা ইরানের উপর হামলা চালালো, সেই আলোচনার সর্বশেষ বার্তাটা ছিল যে আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, আমেরিকা তোমরা আমাদের এই কর্মসূচিতে অংশ নাও, যুক্ত হও, দেখো আমরা কি করি। কিন্তু আমেরিকা সে কথা শোনেনি। না শুনে তারা হামলা চালালো। কার কথায়? ওই যে নেতানিয়াহু, আবার বলা হয় সৌদি প্রিন্স সালমান, তাদের চক্করে পড়ে আজকে হয়তো এই পরিস্থিতি। আর ট্রাম্প সম্পর্কে বলার কিছু নেই, কখন কি করবে কেউ কিছু বলতে পারে না। সেটা সেই বাণিজ্য শুল্ক বাণিজ্য চুক্তি থেকে শুরু করে গত 1-1.5 বছর 2 বছর যে পরিমাণ বিতর্কিত হয়েছে একটার পর একটা, এটা তো বলার অপেক্ষা রাখে না। যুদ্ধের ক্ষেত্রে তাই মুহূর্তে মুহূর্তে এক একটা কথা বলছে। ওইদিকে পাকিস্তানের 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা যখন বৈঠক করছে মানে যুদ্ধ বন্ধের ব্যাপারে, তখন বলছে যে আমরা, ট্রাম্প বলতেছে নিজে যে আমরা ইতিমধ্যে 13,000 লক্ষ্য বস্তুতে আমরা আঘাত করেছি, আরো 3,000 বাকি আছে। তাহলে আপনি আঘাত করতে চাইবেন, তাহলে কিসের যুদ্ধ বন্ধের আলোচনা? এটা তো তামাশা। ইসরায়েল যেমন গাজার যুদ্ধ নিয়ে তামাশা করে, শান্তি চুক্তি করে, কিন্তু পরদিন থেকে আবার মানে বিমান হামলা করতে থাকে, ঠিক সেরকম। তো এখানে কি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোর সমালোচনা করে বলছেন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ন্যাটো দুর্বল হয়ে গেছে, জাতিসংঘের মতন অকার্যকর, এটা সত্য। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুবিও বলছেন এই সত্যটি সবাই জানে। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে সহায়তা না করে এর আগে মার্কিন সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন ন্যাটোর দেশগুলো কাপুরুষ এবং আমরা এটা মনে রাখবো। আর পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন যে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জন করাই এখন ওয়াশিংটনের প্রধান মনোযোগের বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলছেন। রুবিও বলেন, আমরা এই লক্ষ্যগুলো অর্জনের পথেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে বিভিন্ন সময় এক এক ধরনের এক এক রকম কথা বলছে। তার এই পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের আঞ্চলিক সামরিক শক্তি ধ্বংস করা, দেশটির শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেওয়া, তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং শেষ পর্যন্ত দেশটির রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন আনা। কিন্তু পরে কি বলছে যে এই যুদ্ধের লক্ষ্য হচ্ছে ইরানের তেল ক্ষেত্র দখল করা। ইরানের তেল আপনি দখল করবেন, সেই দখলের ন্যাটো, ব্রিটেন, অন্যরা কেন যুক্ত হবে? মোট কথা আমেরিকা বা ট্রাম্পের দোষে কিন্তু আজকে এই যুদ্ধে পুরোপুরি আমেরিকা পাশে কেউ নেই, ট্রাম্পের পাশে কেউ নেই। ইরান যদি সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন রুবিও। মানে সামরিক অভিযান শেষ হওয়ার পর যদি
হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন ইরান সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, ইরানের সম্মতিতে বা যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সামরিক এক জোটের মাধ্যমে এই প্রণালী খুলে দেওয়া হবে। তার মানে ইরানকে ধ্বংস করে দেবে, তারপর প্রণালীটা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা সামরিক জোট। এরপর যদি ইরান ওই প্রণালী বন্ধের চেষ্টা করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। বোঝা যাচ্ছে যে তাদের এই যে সামরিক সমাবেশটা মধ্যপ্রাচ্যে মূলত লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালীটা দখল করা, আর একটা হচ্ছে খার্গ যে দ্বীপটা সেটা দখল করার মধ্য দিয়ে আপাতত শেষ করতে চায়। খার্গ দ্বীপটা দখল করলেই মানে ইরানের প্রধান যে 80 থেকে 90% তাদের তেল উৎপাদন এবং সরবরাহ যে ক্ষেত্রটি সেই ক্ষেত্রটি হাতছাড়া হবে। এটি হচ্ছে হয়তো ভেতরে ভেতরে তাদের পরিকল্পনা, এই জন্য বারবার তাদের লক্ষ্যের কথা বলা হচ্ছে, কিন্তু এই লক্ষ্য সাথে পশ্চিমারা যুক্ত হবে না, এটা মোটামুটি পরিষ্কার। ট্রাম্পকে নিয়ে বা ট্রাম্পের সাথে পবিত্র কোরআনের সেই আয়াতটা আদৌ কি মিলছে কিনা? পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 11। তো বাংলা অর্থ হচ্ছে এরকম, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে একটা জাতির উদ্দেশ্যে, একটা কওমের উদ্দেশ্যে, সম্ভবত ওটা কি বলি ইসরায়েল বা কোনো গোত্র বা জাতিকে বলা হয়েছে কিনা জানি না, তবে এখানে আসছে কি তোমরা যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী, অর্থাৎ আমরাই শান্তি স্থাপনকারী। তো এই আয়াতের সাথে ট্রাম্পের কানেক্টিভিটিটা কোথায়? আসুন, গেল 2 থেকে 3 দিন আগে আমেরিকার একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের একটা বক্তব্য ছিল যে আমি নিজেকে শান্তির দূত মনে করি। মাঝখানে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে যে ভেনেজুয়েলার একটা আছে না, ছিলান মাচাদু নাকি, হ্যাঁ, তো ওই মহিলা সে ওনাকে শান্তি টান্তিতে কি পাইছিল, ট্রাম্প দিয়ে দিবে, কারণ ট্রাম্প পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেছে, অর্থাৎ তার জন্য হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ আসবে, ওরকম শান্তিভাবে সে চিন্তা করছে। বা এবারও নোবেল দেওয়ার সময় ট্রাম্প মনোনয়নে আগে গেছিল অনেক দূর, সামহাও নোবেল কর্তৃপক্ষ যারা আছেন তারা পরবর্তী সময় নরওয়ের সেই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিই যে ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন ট্রাম্পের এই বক্তব্য যে আমি নিজেকে শান্তির দূত মনে করি, তো পবিত্র কোরআনের আয়াত সূরা বাকারার 11 নম্বর আয়াতের শেষের অংশটা কি, তখন তারা বলে যে আমরা শুধুই শান্তি স্থাপনকারী। আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে আপনি দেখেন পৃথিবী জুড়ে কতগুলো যুদ্ধ চলছে। একটা তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় থেকে ছিল, এমনকি তখন ট্রাম্প বলছিল যে সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে শপথ নেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ করবে। ইভেন ফিলিস্তিন ইস্যুতে তার বক্তব্য ছিল একরকম, এটা মুসলিম ভোটারদের টার্গেট করে বক্তব্য দিয়েছিল। এমনকি বাংলাদেশে অনেক মানুষ আপনার ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে মনে করছে না যে ডোনাল্ড ট্রাম্প সে হয়তো শান্তি স্থাপন করবে বা যুদ্ধগুলো বন্ধ করবে, কিন্তু সে আসার পর ফিলিস্তিন ইস্যুতে যতগুলো সিদ্ধান্ত হয়েছে আত্মঘাতী, আর এই আত্মঘাতী সিদ্ধান্তে সবচেয়ে বেশি পোষ্য, হ্যাঁ থাকে না মেও মেও করা, ঘেউ ঘেউ করা, আরব রাষ্ট্রগুলা সবার আগে বর্ষতা স্বীকার করেছে, এমনকি তারা নিজস্ব ফোর্স সেখানে পাঠানোর চিন্তা করেছে। তো পাকিস্তানও আছে, পাকিস্তান নিয়ে যারা এত পিলপিলানি ফিল করেন, ভেতরের খবরগুলো একটু দেখেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছিল ফিলিস্তিনের শান্তি কায়েমের জন্য, আসলে শান্তি কি, এখানে একটা বাহিনী তৈরি করা হচ্ছে যারা ইসরায়েলকে ডিস্টার্ব করবে না, এটাই শান্তি। ইসরায়েল ডিস্টার্ব না করলে তার ইসরায়েল তাদেরকে ডিস্টার্ব করবে না, কিন্তু আপনার বাড়িঘর আমি লুট করে নিব, আপনি চুপচাপ থাকবেন, এটাই হচ্ছে শান্তি। আর রাইট নাও ইরান ইস্যুতে এই যে মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে জ্বালানি থেকে শুরু করে বাংলাদেশে তেল নাই ভাই, সরকার ভর্তুকিতে তেল আনতেছে, বিএনপি সরকার মাত্র ক্ষমতায় বসছে, তেলের ধাক্কা কিন্তু সরকারকে মানে একটা নাড়াচাড়া কিন্তু দিয়ে ফেলবে যদি এটা অল্প সময়ের মধ্যে সমাধান না হয়। তো ট্রাম্পরাই আসলে সেই মানুষগুলা, যে আমরা হয়তো কোরআনিক ভার্সনগুলোকে বা আয়াতগুলোকে ভাবতাম যে অনেকেই হয়তো আমরা বলি আর কি মুখোমুখি, কিন্তু অন্তরের মনে আরে হয়তো কোরআনে লেখছে আর কি, কিন্তু আসলে যত দিন যাবে এরকম নিদর্শন বা প্রাণীগুলো আমাদের চোখের সামনে আসবে। ভালো থাকুন।